আহা, কি হয়েছে মা? মা, রাগ করতেছিস কেন? মা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই রাগ করতেছিস কেন? আরে, একটু দাঁড়া, আমার কথাটা শোন। কোথায় যাচ্ছিস তুই? তোমার ভাইয়া শুনলে কিন্তু অনেক রাগ করবে, বাড়ি ছেড়ে যেও না। আচ্ছা, ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না। তোমাকে আরে ইনাফ! তোমাদের এগুলো না আমি আর টলারেট করতে পারছি না। আমার নিজের বাড়িতে আমার নিজে থেকে আমার সাফোকেশন হয়। জাস্ট লিভ মি অ্যালোন। আচ্ছা বলে তো অন্তত যাও, কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? মোহিনী, আই মামা দাঁড়ান। মোহিনী, ওকে একটু বুঝাও। মোহিনী, রাগের মাথায় কোথাও যেও না, তোমাকে কোথাও যেতে হবে না, শোনো তো কথাটা। আমার কথাটা শোন। মামা ঘুরান। মোহিনী দাঁড়াও, মোহিনী, মোহিনী রাগের মাথায় এইভাবে কোনো সিদ্ধান্ত নিও না। মোহিনী, বলে তো যাও কোথায় যাচ্ছ। দাঁড়ান 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 দাঁড়ান। ভাড়া কত? আসছি আসছি। সায়রা আপু আছেন? আপনি রোহান? আরে বাপরে, আমার নামও জানেন? আর কি জানেন বলেন তো? এখানে দাঁড়িয়ে কথা বলবো? এ বাসার বাসিন্দাদের মধ্যে দুলাভাই বিদেশে ট্রেনিংয়ে, আপু অফিসে, আর ভাগ্নি ডে কেয়ারে, আর আমি উদ্বাস্তু এই মুহূর্তে একা বাসায়। একা কিন্তু আসবেন? আমার কোনো প্রবলেম নেই, মানে সায়রা আপু আসার পর্যন্ত আমি ওয়েট করতেই পারি। ওয়েট ওয়েট ওয়েট, আপনি একা? মানে আপনার দল কোথায়? কিসের দল? ডাকাত দল? আপনি এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা। আপনার এই যে সুন্দর চেহারা, এই যে রূপ, এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় ঢুকবেন, তারপর আপনার পিছনে পিছনে আপনার ডাকাত দল ঢুকবে, তারপর অস্ত্রের মুখে জিম্মি করে আপনি তো আমার সাথে যাতা করবেন। যাতা করবো মানে? মানে আপনি লুটপাট করবেন, ধ্বংসযজ্ঞ চালাবেন। আমার তো ভয় হচ্ছে যে আরে আপনি shut লুটপাট up! করে চলে- হ্যাঁ আপু। হ্যাঁ মোহিনী, আই এম সো সরি, একটা মিটিংয়ে ছিলাম তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি। নো প্রবলেম, আমি বাসা থেকে চলে আসছি। তাই? খুব ভালো করেছো। এখন কোথায় আছো তুমি? আমি একদম তোমার বাসার সামনে, মানে ইনফ্যাক্ট আমি তোমার দরজার সামনে। ও আচ্ছা, আজ আমার অফিসে না একটু দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, ভেতরে আমার ভাই রোহান আছে, তুমি ভেতরে গিয়ে বসো, আমি এক্ষুনি বের হচ্ছি। কিভাবে ভেতরে যাব আপু? রোহান উনি তো আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছেন না, উনি ভাবছেন আমি ডাকাত। একটু কথা বলবে প্লিজ? বলো। এই পাগল, তোকে না কতবার বলেছি মোহিনীর কথা, সবার সাথে ফ্যাসলামি করিস তুই। আচ্ছা রাখি, বিদায়।
এখন তোমার এত কেন জানার ইচ্ছা আমি কোথায় আছি? হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে প্রায়োরিটি দাও না? তোমার তো ফ্যামিলি মেম্বারের প্রতি কোনো প্রায়োরিটি নাই। তোমার বোন কি চায় না চায় তুমি জানতেই চাও না, তুমি তোমার ফ্রেন্ডকে প্রায়োরিটি দিচ্ছ। এখন তুমি আমার কাছ থেকে জানতে এসো আমি কোথায় আছি, কোথায়। ভাইয়া প্লিজ আমাকে আর ফোন দিও না তো। পানি খান। আপনি কি কোনো মহা সংকটে পড়েছেন? আমাকে বলুন ঘটনা কি? আপনি কি বাড়ি থেকে পালিয়েছেন? আচ্ছা ঠিক আছে, গল্পটা বুঝিয়ে বলি। গল্পটা হচ্ছে এমন যে আপনার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি এই বিয়ে করবেন না, কোনোভাবেই রাজি না। তাই আপনি বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। কিন্তু প্রেমিক লাপাত্তা, তাই তো? আমি একজন উঠতি লেখক। আপনার প্রেম, প্রেমিক এসব ব্যাপারে আমাকে বলতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার প্রেমিকের সাইকোলজিটা ধরতে পারবো। আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করতে হবে না? জানতে হলে প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন করলে তো আপনার এক ধরনের উত্তর আসবে, এক ধরনের ভাবনা আসবে, এক ধরনের সমাধান আসবে, তাই না? আপনি আপনার প্রেমিক সম্পর্কে বলেন, আমি বুঝতে পারবো তার মোটিভ কি, তাই সে আসলে কি করতে যাচ্ছে, তার এই ব্যাপারে তার। দেখছি মামা। মোহিনী, কেমন আছো? ভালো আছি, বসো না। খুব ভালো করেছে তুমি চলে এসেছো। তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে। এখানে থাকবে মানে? কোথায় থাকবে? তুই যে রুমে থাকিস সেই রুমে থাকবে, আর কই থাকবে? আর আমি কোথায় থাকবো? তুই আপাতত ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নে। আর ইউ সিরিয়াস? অফকোর্স আই এম সিরিয়াস। ওর প্রবলেম নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস, কারণ ও শুধু আমার ভার্সিটির ছোট বোন না, আমার ডিপার্টমেন্টেরও ছোট বোন ছিল। আপু আমি তোমার আপন ভাই, এক মায়ের পেটে দুজনের জন্ম। তোমার ছোট ভাই, দুই বছরের ছোট। আমার সমস্যা তোমার সমস্যা না। তোর আবার কি সমস্যা? না, আমার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। বললাম না ডাকাত আসছে, আমার রুমটা ডাকাতি হয়ে গেল। আমার কি হবে রে মামা? তুমি আমার সঙ্গে থাকবা মামা। ঠিক, আমি তোর সঙ্গে থাকবো। আপু শোনো, তুমি ড্রয়িং রুমে থাকো, আমি আমার ভাগ্নিকে নিয়ে তোমার রুমে থাকবো। আপু আমার মনে হয় আমি অন্য কোথাও যে। আরে না না, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার সমস্যা সম্পর্কে জানি। আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে চলে আসতে। এখন এসেছো, খুব ভালো করেছো। এখন চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো একসাথে। তোমার রুমটা দেখিয়ে দিই। আসতে পারি? হ্যাঁ প্লিজ, আপনারই তো রুম। আমি আপনার রুমটা দখল করে নিলাম। বয়ফ্রেন্ড কি বৈদেশিক? মানুষ আইএলটিএস কি বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য দেয়? আপনার ঘটনা বিশ্লেষণ করে যেটুকু পাচ্ছি, আপনি বাসা থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। প্রেমিক লাপাত্তা, তার মানে দেশে নাই। দেশে থাকলে আপনার এই দুর্দিনে আপনার পাশে থাকতো।
এদিকে আপনি আইএলটিএস করছেন, তাহলে গল্পটা কি দাঁড়ায়? কি দাঁড়ায়? আপনি তো উঠতি লেখক, রাইট? এজন্যই মাথার মধ্যে এরকম ভাবনা আসছে। আপনি একটা কাজ করেন, আপনি একটা গল্প লিখে ফেলেন। একটা মেয়ে স্ট্রাগল করে আইএলটিএস দিচ্ছে তার বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য। একদম ফাটাফাটি একটা গল্প হবে। আমি গল্প লিখলে তো ফাটাফাটি হবেই, কিন্তু প্রথমে লিখবো ডাকাতের গল্প। একটা ডাকাত কি করে আমার রুমটা দখল করে নিল। মেয়েটা অনাহূত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়িয়েই দিল। রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল। অথচ বাবার বাসা থেকে চলে আসার পর ওই রুমে বসে লেখার অভ্যেসটা আমার হয়ে গিয়েছিল। আবার খুব শীঘ্রই যে রুমে ফিরতে পারবো তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। যেভাবে উনি আইএলটিএস এর বইটই নিয়ে জেকে বসেছে, তাতে খুব অচিরেই যে তার প্রস্থান হচ্ছে না তা আজ করতে পারছি। সুতরাং বুঝতেই পারছি উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব না, কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না। তবে আগামী বইমেলায় আমার রচিত বই যেভাবেই হোক বের করতেই হবে। তার জন্য এখন লেখার পরিবেশ নিশ্চিত করা অতীব প্রয়োজনীয়। যাই হোক, আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। ভাই ওই একটা অফিসের ঠিক আছে, আগের অর্ডারটাই এখন রেডি করার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, রাখ। এখানে বসে আছো, কিছু অর্ডার করছো নাকি? কিভাবে অর্ডার করবো রাফি ভাই? হাত ফাঁকা, কিছু টাকা দিন। বিল তো এখনো হয় নাই। ঋণ দেন, বিলের সাথে সমন্বয় করে দিয়ে দিব। কেন, তোমার আবার কি সমস্যা হলো? হঠাৎ জরুরি টাকার দরকার? নতুন বাসায় উঠবো। বোর্ডের বাসায় ফ্রি থাকো, ফ্রি খাও, টাকা খরচ করে নতুন বাসায় নেবা কেন? লেখার পরিবেশ নাই। আগামী বইমেলায় কিন্তু আমার উপন্যাসটা বের করতেই হবে রাফি ভাই। তোমার বোনের বাসা তো নির্ঝঞ্ঝাটি ছিল, লেখালেখার পরিবেশ তো সুন্দর ওখানে। আগে ছিল, এখন আর নাই। কেন, তোমার দুলাভাই কি ট্রেনিং থেকে ফেরত আসছে নাকি? হুম, এক অনাহূত অতিথি আমার রুমের জবরদখল নিয়েছে। কে সেই দখলদার তোমার রুম দখল করে? রাফি ভাই, দুনিয়াতে দখলদারের অভাব আছে বলেন? যাই হোক, এরকম বিপর্যস্ত পরিবেশে আমার লেখালেখি সংকটাপন্ন, আমাকে উদ্ধার করেন। আবার হাতও ফাঁকা। এই প্রুফ রিডিং করে নতুন বাসায় খরচ কি চালাইতে পারবা? রাফি ভাই, আজকাল নাকি নাটকের ভালো গল্প পাওয়া যাচ্ছে না, ভালো গল্প নাই, ভালো সংলাপ নাই। আপনার তো ওই অঞ্চলে ভালো পরিচিতি আছে, একটু দেখেন না, একটু ম্যানেজ করেন, আমি গল্প দিই। আচ্ছা ঠিক আছে, দেখি। একটা কথা মনে রেখো, যেই জীবন বাইসে নিছো তাতে জীবন আর অর্থ কষ্ট দুইটা যুগপতভাবে আগানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর তোমার বাবা আমি ওই অঙ্গন থেকে বিতাড়িত। এখন উপন্যাসটা আসতে যদি একটু অর্থ কষ্টটা কেটে যাবে। আরে পাবলিকের ডিমান্ড অনুযায়ী গল্প লিখলে না কেটে যাবে। রাফি ভাই, আপনি এটা কি বলবেন? আমরা পাবলিকের রুচি তৈরি করব আর পাবলিকের ডিমান্ড অনুযায়ী লিখব, তাহলে তো আমার লেখার দরকার নাই। ওই হালুয়া ঘাটের নূরে আলমই লিখতে পারে। রমকম লেখে? আরে এই ধরনের রাইটারই তো আমি খুঁজতেছি, আমার সাথে পরিচয় করে দাও। ফোন নাম্বার আছে নাকি? চায়ের দোকানদার। দুষ্টামি করলা। আপনি দিন দিন অতিমাত্রায় বাণিজ্যিক হয়ে যাচ্ছেন, এটা কাম্য না। শোনেন রাফি ভাই, বইমেলার আগে আপনি আমার সাথে ঝামেলা পাকাবেন, আগেই বলে রাখি, আমি কিন্তু টাকা পয়সা দিয়ে বই বের করবো না। আচ্ছা ঠিক আছে, আগে লেখাটা শেষ করো, আর বিল আসলে আমি তোমারে খবর পাঠাই দিব। এখন কিছু দিয়ে যাবেন না? বললাম তো হাতে টাকা নাই, আসলে পাঠাই দিব।
ভালো থাকো। দাঁড়ান, হেঁটে যাবেন? টাকা তো নাই সাথে আপনার, রিক্সা নিয়ে চলে যান। স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক। আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর অ্যাটাক, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস। গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দ্বীপ। থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সপরিবারে। ড্রিম হলিডে পার্ক। আপা আপনাকে ওর কথাই বলেছিলাম, ও আমার ভার্সিটির ছোট বোন মোহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কিছু বলেনি? বলেছে তো, আপনারা একই ফ্লোরে থাকতেন, পাশাপাশি ফ্ল্যাটে, নেইবার্স। আচ্ছা আপা, আপনি বলেছিলেন যে আপনাদের স্কুলে টিচার ভ্যাকেন্সি আছে। আমাদের তো নতুন স্কুল, এখনো 2টো পোস্ট ফাঁকা আছে। সেই জন্যই অ্যাকচুয়ালি আপনার কাছে আসা। মোহিনী কিন্তু খুবই ভালো স্টুডেন্ট, সবেমাত্র অনার্স শেষ করেছে, এখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে। বাইরে যাবেন বুঝি? জি, আসলে ইচ্ছা আছে, যদি চান্স পাই আমি বাইরে আসলে মাস্টার্স করতে চাই। ওর রেজাল্টও কিন্তু খুব ভালো, এখন চিন্তা করছে যে বাইরে যাওয়ার আগে ফ্রি টাইমে কিছু একটা করবে। আমার সিভিটা। বাহ, রেজাল্ট তো বেশ ভালো। আগে কখনো পড়ানোর অভিজ্ঞতা আছে? জি, আমি এর আগে 2টো স্টুডেন্ট পড়িয়েছি, ছোট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই লাভ কিডস, সো আই ক্যান হ্যান্ডেল ইট। আচ্ছা, আপনি আগামীকাল আসুন, একটা ডেমো ক্লাস দিন, আমরা দেখি আপনার জন্য কি করতে পারি। শিওর। আচ্ছা আপা, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে। আজ তাহলে আসি। চলো আসি তাহলে। সি ইউ টুমরো। জি, অলরাইট, বাই। অল দ্য বেস্ট। চলো। ঠিক আছে আপু, তাহলে আমি বাসা দিকে আগাচ্ছি। ঠিক আছে, তুমি সাবধানে যাও, আমিও ওকে ডে কেয়ারে দিয়ে অফিসের দিকে চলে যাচ্ছি। এই যে বুড়ি, তোমার ডে কেয়ারের সাথে ভালো লাগে? খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে। তুমি বাসায় আসলে আমি তোমার সাথে খেলবো, ঠিক আছে? হাই ফাইভ। রিকশা, বাই। ঠিক আছে, রিক্সা। বাবা এভাবে বলো না তো প্লিজ, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি মা, তুই চলে আয়। আমি আসতে পারবো না বাবা, আমি এখন আইএলটিএস দিব, তারপর আমি একটা বাইরের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করব। যদি চান্স পেয়ে যাই আমি চলে যাব। আমাকে রেখে চলে যাবি? তোমাকে রেখে কোথায় যাচ্ছি বাবা? শুনো, আমি যদি স্টাডি শেষ করে ওখানে থাকি তাহলে আমি তোমাকে নিয়ে যাব, আর যদি দেশেই চলে আসি তাহলে তোমাকে নিয়ে একটা বাসা নেব। আরেকটা কথা বাবা, তুমি ভাইয়ের কথা তো কান দিও না তো। শোন মা, আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর। আর শুনতে পারবো না তো। শুনো, আমি তোমাকে যেটা বলেছি সেটাই, অ্যান্ড আই এম ভেরি মাচ লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেখে দিল? আপনি এখানে কখন আসলেন? এই তো একটু আগে। আপনি কোন দেশে যাচ্ছেন? আপনি কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন। তা কতদিন লাগতে পারে? আমার যাওয়া নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। কিছুটা না, অনেকটা। অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। কোন দেশে যাচ্ছ তুমি? হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের বেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে? বেদুইন কোনো কাফেলার বেশে? যাবে যাও, জেনে রেখো, অতি ঠান্ডা, অতি গরম এবং অতি ভালোবাসা, অতি সবকিছুই আমার শত্রু। তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগামীর বসবাস? গার্লফ্রেন্ড কি দেশের বাইরে থাকে? আহা, মাত্র কবিতাটা বানালাম, এখানে প্রেমিকা আসলো কোত্থেকে? আর শোনেন, প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা নয়।
কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম মেয়েটা আমাকে কি বললো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আমার, আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। ও, এর জন্য কি আপনাদের ব্রেকআপ? প্রেমই তো হয় নাই। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। বুঝতে পেরেছি। মোহিনী, তাড়াতাড়ি আসো, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। তোমাকে নামিয়ে দিয়ে আমি যাব। এই বালিকা কি এখানে থেকেই কর্ম সম্পাদন করিবে? হ্যাঁ করবে, কি সমস্যা? আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে। ভাই তুই যা তো, বাসায় চলে যা। বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস। আমার সব ঝামেলা ভালো লাগে না। তুমি কি বলেছো? আমি আর কি বলবো, বলে কি মার খাবো নাকি? আমি বলছি তুই এখানে নাই, আমার কোনো ঝামেলা টামেলা পছন্দ না। এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ। বালিকা উড়িয়া যাইবে, ভাই টিকিয়া থাকিবে। তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস না। আই এম রেডি। বাহ, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। মামা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এই তোমরা কি বোকা? আমি কি শাড়ি পরেছি? তোমার মামা আসলেই বোকা। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 তাড়াতাড়ি চলো। মামনি চলো। হ্যালো রাফি ভাই, তোমার জন্য একটা ভালো খবর আছে। বিল হয়েছে? আরে আগে তো আসো, আমি ওয়াফেলের সামনে আছি। আচ্ছা থাকেন, আসছি। হ্যাঁ আমি বসো বসো। কি অর্ডার দেবো তোমার জন্য? দেন, আপনি একটা অর্ডার দিয়ে দেন। আচ্ছা এই আরেকটা দাও। আসলে ভাতিজার জন্য নিতে দিতে আমি এইটার প্রেমে পড়ে গেছি। দাও। এই নাও, তোমার বিল হয়ে গেছে। আর ওই যে ওই দিন 100 টাকা দিছিলা, রাখো। ভাই ওটা থাক। রাখো। আরে থাক না। আরে রাখো, টাকার মূল্য বুঝতে হবে। রাখো, হিসাবই হইতে হবে, টাকার মূল্য বুঝো। যেই লাইনে আসছো, এই পাণ্ডুলিপি 3টা রাখো। অনেক ভুলভাল আছে, সুন্দর করে প্রুফরিড করে দিবা। ধন্যবাদ ভাই। এত ধন্যবাদ দিতে হবে না। শোনো, তোমার একটা কথা বলি, একটা ল্যাপটপ নাও। এই ওয়ার্ড ফাইলগুলো আমি তোমার মেইলে পাঠাই দেবো, তুমি দেখে দেখে আবার মেইলে আমার ফেরত দিবা। তুমি যে কি না, এখন অ্যানালগ যুগে রয়ে গেছে। ল্যাপটপ আছে তো, কিন্তু বাসায়। আমি তো বাসা থেকে কিছু নিয়ে আসতে পারি নাই। মানসিক প্রস্তুতিই ছিল না যে কিছু নিয়ে আসবো। আমি তো এক কাপড়ে চলে আসছি। আমার বাবা যে আমার সাথে কি করলো ভাই, ধরেন। কে বাবা। বাবা? বাবা, এই টং ঘরে সাহিত্য চর্চা হচ্ছে? এটা ওয়াফেলের দোকান। গর্ধপটা এখানে কি করে? ওর তো থাকার কথা নির্জন পাহাড়ে, সমুদ্রের ধারে, কিংবা বইয়ের দোকানে। জি আঙ্কেল, এটা সত্য বলেছেন। আপনি কে? আঙ্কেল আমি অনামিকা প্রকাশনীর স্বত্বাধিকারী। ও, আপনি তাহলে নাটের গুরু। ওর মাথায় বই লেখার পোকা আপনি ঢুকিয়েছেন। আঙ্কেল কি যে বলেন, এটা কি কারোর মধ্যে ঢুকে দেওয়া যায়? এটা তো ভেতর থেকে আসতে হয় আঙ্কেল, এটা তো সাহিত্য চর্চা। তো সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে? আমি বের হইনি।
আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি কাউকে বের করিনি। মানুষ অন্য কাজের পাশাপাশি সাহিত্যও করে। এই ঘ্যানর শুনতে চাই না বলে আমি বের হয়েছি। অন্য কোনো কিছুর পাশাপাশি শিল্প সাহিত্য হয় না। এটা ঠিক বলছো, শিল্প সাহিত্যের অবমাননা করা যাবে না। আমি সাহিত্য করছি, সাহিত্যই ঠিকঠাক করব। দুই নৌকায় পা রেখে বেশি দূর আগানো যায় না। ঠিক আছে, না খেয়ে মরুক। আমি আমার সমস্ত সম্পত্তি কন্যাকে দিয়ে দেবো। শুনে খুশি হলাম। মানুষের বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন তা আমি লিখেই আয় করতে পারবো। ও কি আপনার সাথে থাকে? না আঙ্কেল, ও তো ওর বোনের সাথে থাকে। আরে কি উল্টাপাল্টা বলছেন আপনি? রাফি ভাই, ভয়ের কিছু নাই। আপনি সত্যিটাই বলেন, আমি আপনার সাথেই থাকি। হ্যাঁ আঙ্কেল, ও আমার সাথে থাকে। এই আঙ্কেলটা একটা ওয়াফেল দাও। আঙ্কেল বসেন না, আমিও দেখবো স্রোত কত দূর গড়ায়। এই ওয়াফেল ক্যান্সেল, উঠে চলে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা অবাক করা ব্যাপার, বিস্ময় জাগা নিয়ে ব্যাপার যে আমার বাবার মতো মাথা মোটা লোকের ঘরে আমি সাহিত্যিক হয়েছি। এখানে থাকাটা ঠিক হবে না, আমি যাই। এই ওই ওয়াফেলটাও ক্যান্সেল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আপনার ডেমো ক্লাসটা সবাই ভীষণ পছন্দ করেছে, বাচ্চারাও অনেক এনজয় করেছে। ম্যাম ট্রাস্ট মি, আমিও আসলে বাচ্চাদের সাথে ক্লাসটা নিয়ে খুবই এনজয় করেছি, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই রিয়েলি লাভ দিস এনভায়রনমেন্ট। আপনি এখন থেকে আমাদের প্লে আর নার্সারি ক্লাসটা নেবেন। দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইউর জব ইজ কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হ্যালো আপু, আই গট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার জবটা কনফার্ম হয়ে গেছে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। আচ্ছা এখন রাখছি, তোমাকে আবার পরে কল দিব। রোহান আজ আমাদের সবার জন্য কাচ্চি নিয়ে আসছে, সবাই মিলে এখন কাচ্চি খাবো। তোমার মেয়ের সাথে কথা বল। বাবা, ঘুমের সময় ভিডিও কল দিতে হয়। বাই। আচ্ছা বাবা, এখন রাখি। আই লাভ ইউ টু। বাই। আচ্ছা রোহান, তুই তো বললি না কি জন্য আজকে কাচ্চি খাওয়াচ্ছিস আমাদেরকে? আজকের দিনটাই ভালো। এই যে আজ ওনার চাকরি হয়ে গেল, থ্যাংক ইউ। আর চাকরি উপলক্ষে আমিও আমার একটা বিল পেয়ে গেলাম। আর বিল উপলক্ষে কি আসলো? আচ্ছা আমি দেখছি। বাবা আপনি? আমারও তো একই কথা। আপনি এখানে কেন? আপনি না আপনার ওই কোন সত্ত্বাধিকারী এর বাসায় থাকেন? হ্যাঁ, ওখানেই থাকি। মানে সারা, তুই না বললি যে ও ওখানে থাকে না? তুই আমার কাছে লুকিয়েছিস কেন? বাবা হয়েছে কি, আসলে ও না আজই এসেছে। তোকে না বলেছি মুহিত যতদিন বিদেশে থাকবে তুই আমার ওখানে গিয়ে থাকবি? খামাখা এখানে কষ্ট করে পড়ে আছিস কেন এবার আমি বুঝতে পারছি। না বাবা, আমার সাথে মোহিনী থাকে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? আমি মোহিনী। ও আমার ভার্সিটির জুনিয়র বাবা। এই পাশেই একটা জব পেয়েছে, তাই আমার কাছেই থাকে এখন। খুব ভালো। জব করছো? জি। বাহ, দেখ দেখে শেখ। ও লেখাপড়া করে কি করে আর তুই কি করিস। ওর পা ধুয়ে তোর পানি খাওয়া উচিত। বাবা সবসময় অপমান করেন ঠিক আছে, কিন্তু একজন মেহমানের সামনে আপনি আমাকে ছোট করবেন? যার যেটা প্রাপ্য সে তো সেটা পাবেই। তোকে এখানে দেখতে আমার একদম ইচ্ছা করছে না। তুই তুই চলে যা। বাবা অ্যাটলিস্ট খেয়ে যা। না না, খাবার প্যাকেট করা আছে, ওই প্যাকেট নিয়ে চলে যাক। ওর যে সত্তা আর কি জানো, তার বাড়িতে বসে বসে খাক। যা, খাবার নিয়ে যা। যা বলছি শোন, খাবার নিয়ে যা। বাবা এইভাবে ওকে না বের করে দিলেও পারতা।
ওকে আশকারা দিও না তুমি, কষ্টটা টের পেতে দাও, না হলে গদায় লস্করি করে জীবনটা গড়বড় করে দেবে। কি বলো মা তুমি? ঠিক বলেছি না? আঙ্কেল আপনি প্লিজ বসুন না। তুমি বসো, তুমি বসো। নানু সোনা, তুমি কি খাবে? আনন্দ বাজারে চলে যা মন রে, আনন্দ বাজারে চলে যা মন রে, আনন্দ বাজারে চলে যা, আনন্দ বাজারে চলে যা ভ্রাতা, মন। আহার হয়েছে? আনন্দ বাজারে চলে যাও। আরে রাতে খাইছেন কিছু? আনন্দ বাজারে চলে যাও। আরে সুখী মানুষ, আনন্দে ফানুস উড়াচ্ছেন। আনন্দ বাজারে চলে যাও মন রে, আনন্দ বাজারে চলে যাও। একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আনন্দ আছে, তাই না? জি ভাইজান, আমার উনি একই কথাই কয়, এক লগে খেলে নাকি মোহাব্বত বাড়ে, বরকত বাড়ে, আর আনন্দের কথা তো আপনি কইলেনি। আপনার উনি কিন্তু একদম সঠিক কথা বলেন। আপনার উনি এখন কোথায়? গ্রামে রাখছি ভাইজান, বাপ মা আছে তো। ভালোবাসেন? মেলা হ্যালো, আপনি কোথায়? আমি এখন খোলা আকাশের নিচে তীরচক্র চালনকারী এক বন্ধুর সাথে বসে বিরিয়ানি খাচ্ছি। আপনার আব্বা কিন্তু চলে গেছেন, আপনি কিন্তু চাইলে চলে আসতে পারেন। না, আজ আসবো না। কেন? খুব মিস করছেন না? আচ্ছা কি আপনি খোলা আকাশের নিচে, তার মানে কি আপনি রাস্তায়? এটাই তো শিল্পীদের আসল ঘর। ভাইজান, আপনার উনি বুঝছি ভাইজান, আমাকে সবার জীবনে আসলে এরকম একটা উনি থাকা দরকার। যার জীবনে উনি নাই তার জীবন তো জীবন না, তেজপাতা। উনি আমার উনি না, আমার কোনো উনি নাই। তাহলে তো আপনার জীবন তেজপাতাই রয়ে গেছে। একটা বুদ্ধি দিই ভাইজান, উনি বানায় ফেলা। আমি কইতেছি জিতবেন। বানায় ফেলবো? অবশ্যই, দেখবেন জীবনে একটা জোশ চলে এসেছে। আহার পর্ব তো শেষ, চলেন হস্ত পরিচ্ছন্ন করি, হাত ধুয়ে ফেলি। এটা একটু ধরেন, পানি আছে গাড়িতে, সিটে নিচে। আজকে সারা রাত আপনার এনে ঘুরমু। এই গান আপনি কই শিখলেন? ওই জানি শুনছিলাম, মনে গাইতে গেছে। অনেক আনন্দ তো মনে। খুবই আনন্দের গান। রেখে দেন, সিটে রেখে দেন। ওটা নাই, একটা টান দে। গানটা গান। আনন্দ বাজারে চলো যাই, আনন্দ বাজারে চলো যাই, আনন্দ বাজারে চলো। আপনি চলে আসলাম।
না আসলে তো মন খারাপ করবেন। তাই না? আজ তো অফ ডে, তার উপর মেঘলা দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ভাবলাম একটু শপিং করি। একটা ছোট লাগেজ নিয়ে তো চলে আসছে, অনেক কিছুই তো নাই। আপনার সাথে যেতে পারবো? আপনি যাবেন? হ্যাঁ চলেন না। ওকে, চলেন। চলেন। স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক। আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর অ্যাটাক, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস। গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দ্বীপ। থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সব পরিবারে। ড্রিম হলিডে পার্ক। আরে কি গায়ের উপরে উঠে যাবেন নাকি? আপনার তো পরিমিতি জ্ঞান নাই। অদ্ভুত না? ঢাকা শহরে বলায় বলায় ঘুরবি আর আমি টের পাবো না? তোর কি মনে করছিস এই এলাকা আমার লোকজন নাই? না, তুমি তো মহাবীর আলেকজান্ডার। তোমার কাছ থেকে কি কোনো কিছু লুকানো সম্ভব? তোমার কাছে তো সবকিছু সম্ভবই। পালাইছিস কেন বাসা থেকে? খুশিতে, ঠেলায়, ঘুরতে। তোমার প্রশ্নের এটাই সঠিক উত্তর। এই পোলা কে? আমার বন্ধু। ও, তার মানে বন্ধুর সাথে তুই একসাথে রুম ভাড়া নিছিস না? তুই তো নষ্ট হওয়ার একদম শেষ পর্যায়ে চলে গেছিস। আমি কি বলছি তোমাকে এরকম কিছু? তুমি জানো এরকম কিছু? ভাইয়া, এটা উদা কথা বললা না? ভাইয়া আপনি ভুল মানে ঠিক বুঝতে পারছেন না, বিষয়টা এরকম না। আমার বোনের বাসা, আমিও থাকি, উনিও আসলো নতুন। আসলে উনি তো আপুর ক্যাম্পাসের ছোট বোন, না ডিপার্টমেন্টের ছোট বোন। তুমি কথা কম বলো তো, এত বাচাল কেন? তোমার কাছে আমি কোনো প্রশ্ন করছি? আমার বোনের সাথে আমি কথা বলতেছি, তুমি নাক গলাও কেন? তুমি খারাপ ব্যবহার করবে না আমার বন্ধুর সাথে। একদম কথা বলবে না, চল বাসা। আরে চল ভাই, হাত ছাড়ো তো। বোন, আমার হাত কথা ছাড়ো শোন, বলছি, আমি যাব না বাসায় তোমার সাথে। বাবা তোর জন্য ভাইয়া অনেক ভাইয়া টেনশন করতে ভাইয়া বাসায় হাতে যাও। ব্যথা পাবে। ছাড়ো। ভাই, ব্যথা পাবে। ভাই, আরে যাব না, ছাড়ো বলছি। ভাই ব্যথা পাচ্ছে তো ভাইয়া। এই তুই কে? আহা! তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? একদম ঠিক করছো। যা পারো। আমি দাঁড়া, এক্ষুনি বাবাকে ফোন দেব। বাবাকে ফোন দেব বলতেছি, তুমি এখানে এসে কি করছো? আই এম সো সরি। উফ, আমি বাবাকে সব কিছু বলবো। তুমি বল বল, সব কিছু বল। বাবা, বাবা ভাই আমার বাসার ড্রেস কিভাবে পাইছো? তুমি দিছো না? ভাই কিন্তু এখানে এসে যাতা করতেছে, তাকে যেতে বলো। তোমার সাথে কেন কথা বলছি? দাঁড়াও, বাবার সাথে কথা বলি। কেউ ট্রিপল নাইনে ফোন দেবে, এক্ষুনি পুলিশকে কল করবো। তো পুলিশ তুই না গেলে নাই, তুই উচ্চ না যাবে। হ্যালো? আর পুলিশে কল দেওয়ার কি আছে? পুলিশে তোমাকে ধরে দিব। হ্যাঁ, পুলিশে ধরে দিব। পুলিশে কল হ্যালো? দেওয়ার কিছু হয় না। আপনি এখনই এসে তো 7 নম্বর সেক্টরে। মামুনি, মামার হাতে ব্যথা, আগে মামাকে খাইয়ে দিই, তারপর তোমাকে খাইয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, উনি যদি আবার আসে? একদম আসবেন। আমি বাবাকে সাথে সাথে ফোন করে বলে দিয়েছি এবং এটাও বলেছি যদি আবার আসে আমি জিডি করবো। আর আমার ভাই থানা পুলিশ খুব ভয় পায়। একদম আসবেন, আপনি একদম চিন্তা করবেন না। না আসলেই ভালো। আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারছি না আমি কিভাবে সরি বলবো। আমি এক্সট্রিমলি সরি। আমি যদি আজকে এখানে না আসতাম ওনার এই অবস্থা হতো না, আর আমি যদি না আসতাম আমার ভাই আসতো না। আমি এক্সট্রিমলি সরি। মোহিনী, ইটস ওকে, তোমার এত গিল্টি ফিল করতে হবে না। আর আমি এমনিও খুশি হয়েছি যে তোমার কিছুই হয়নি। আপু, ওনাকে বলো খুব বেশি অন্তর্দহন হলে আমাকে খাইয়ে দিক। গুড আইডিয়া, মামাকে খাইয়ে দাও। একদম আমার মামা। আমি হেল্প করছি। বলুন কি করতে হবে? এই যে শব্দগুলো ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা এটা দেখতে হবে। ও, ভেরি ইজি। আপনার বাংলা শব্দভাণ্ডার কি খুব ভালো? চমৎকার।
তাহলে দেখেন, আমিও দেখি কি কি ভুল, আপনি কি ভুল ধরতে পারেন। এই যে এই বানানটা ভুল, হ্যাঁ জয় জয় আকার হবে। এই যে এখানে গরিব, এটা উসর হবে, এটা ভুল। তারপর হচ্ছে লামেডিয়ান থেকে বের হয়ে ইয়ে হবে, এখানে উসর। হ্যাঁ, বাদামলাকে খুঁজতে লাগলাম, খুঁজতেতে চন্দ্রবিন্দু হবে। আপনার কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, আপনি শিখেন না, আপনিও তো প্রুফ রিডার হতে পারবেন। হঠাৎ দেখা তোমার সাথে আমার যেন সূচনা নতুন কোনো কবিতার। ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলোর তোমার সাথে শুরু। ও হঠাৎ দেখা তোমার সাথে আমার যেন সূচনা নতুন কোনো কবিতার। ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলোর তোমার সাথে শুরু। ও হঠাৎ দেখা তোমার সাথে আমার যেন সূচনা নতুন কোনো কবিতার। ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলোর তোমার সাথে শুরু। ও হঠাৎ দেখা তোমার সাথে আমার যেন সূচনা নতুন কোনো কবিতার। ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলোর তোমার সাথে শুরু। ও দেখেন তো কেমন হলো। আহা, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতেন। আপনাকে বললে তো আমার হাতে চা খাওয়া হতো না আপনার। আউট অফ 10? যাক, ভালোই হলো। 10-এ 10 পাওয়ার জন্য জোর চেষ্টা চালাবো এখন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। এখন তো বাসায় কেউ নেই, আপনি একদম একা, আপনি বোনও অফিসে। আপনার বাবা যদি এসে আপনাকে আর আমাকে একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? বাবা তো মনে হয় আপনাকে ভীষণ পছন্দ করেন, চাকরিজীবী মানুষ, নির্ঘাত বিয়ে দিয়ে দিবে। কি বলেন কি? হ্যাঁ, সম্ভাবনা আছে। কিন্তু আপনি তো প্রেম, বিয়ে এসবের সাথে বিদ্রোহ করেছেন। তারপরও সাপোর্টিভ পার্টনার পেলে বিয়ে করেও ফেলতে পারি। তাই নাকি? আচ্ছা, ধরেন আমাদের বিয়ে হয়ে গেল, মানে ধরেন, তখন আপনার ভাই কি করবে? কি আর করবে, আমাকে তো পুলিশে ভয় কিচ্ছু বলতে পারবে না।
নিজে নিজে পাগল হয়ে পাগলা গারোতে চলে যাও। আচ্ছা, আপনি কিন্তু বললেন না যে কেন বাসা ছেড়ে আসলেন। আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার ভাইয়া বিজনেস করে, প্রচুর টাকার মালিক। লোকটাকে আমার একদম পছন্দ না, এটা জানা সত্ত্বেও আমার ভাইয়া, আমার ভাবি এবং কি আমার বাবা সারাদিন তার গুণগান আমার সামনে গাইতে থাকতো। আমার একদম অসহ্য লাগে এগুলা। ইগনোর করলেই পারেন। ওনাকে তো ইগনোর করতেই পারি, ফ্যামিলিকে কিভাবে ইগনোর করব বলেন? আমি ফ্যামিলিকে যখন জানাই যে আমি আসলে বাইরে পড়তে যেতে চাই, এটা আমার ভাইয়ের ফ্রেন্ড জানার পরে আমার ভাইয়াকে সে অফার দেয় যে আমি বাইরে যেয়ে চাকরি করে আর কত টাকাই বা কামাবো, তার থেকে 4 গুণ বেশি টাকা উনি আমাকে ওনার অফিসে দিবে, আর আমাকে বাইরে পড়তে যেতে দিবে না। কিন্তু যেদিন আপনি বাসা ছেড়ে চলে আসলেন সেদিন কি হয়েছিল? ওনার একটা অনেক বড় শোরুমের উদ্বোধনী ছিল, যেখানে উনি চেয়েছিলেন যে আমি তার পার্টনার হিসেবে চাই। এটা আমার ফ্যামিলির সম্মতি ছিল। আর মানে আমি তার সাথে কেন পার্টনার হিসেবে যাব বলেন? আমি তো রাজি না। আর এই জিনিসটা আমার একদম পছন্দ নেই। আর আমার কাছে মনে হচ্ছিল যে সব কিছু জাস্ট লাইক আউট অফ মাই কন্ট্রোল। আমি এর জন্য বাসা থেকে বের হয়ে এসেছি। ভীষণ বড়লোক মানুষ। আমাদের দুজনের মধ্যে কি একটা অদ্ভুত মিল, তাই না? দুজনই বাসার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একদম গৃহত্যাগী, আবার দুজনই একই বাসায় উদ্বাস্তু হয়ে বসবাস করছি। আসলে আমরা নিজেদের মতো করে বেঁচে থাকতে চাই, এতটুকুই তো। চা ঠান্ডা হবে? একটা মিনিট, বাবা কলেজ। বাবা, কি হয়েছে? কবে থেকে? কখন? তুমি ঠিক আছো? তোমরা আমাকে কেউ জানাবা না? তুমি কোন হসপিটালে আছো? বাবা, আমি এখনই আসছি। কোনো সমস্যা? সমস্যা মানে কি মা? আমার বাবা স্ট্রোক করেছে, 3 দিন হয়ে গেছে, কেউ আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। এক্ষুনি যেতে হবে। না না, আপনি যেন না। আপনি গেলে আবার কি সমস্যা হবে? আমি আপনাকে ফোন করে জানাবো যদি আমার কিছু প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ। বাবা, বাবা, তোমার কি হয়ে গেল? কি হয়েছে? আমি ঠিক আছি রে মা, তুই অস্থির হোস না। কি বলছো তুমি? আমি অস্থির? আর তুমি তুমি কেমন ভাই? বাবা কি শুধু তোমার একার? তুমি একটা বার আমাকে জানাবা না? আমি তো ভেবেছি তুই আসবি না। আমি তোমাকে বারবার বলেছি ওকে খবর দিতে, কি বলিনি? মা, তুই অস্থির হোস না রে মা, আমি এখন সব ঠিক আছি। তুই যে হাসপাতালে আসছিস এতে কিন্তু আমি অনেক খুশি রে মা। বাবা, তুমি ঠিক আছো? ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে বাসায় নিয়ে ঠিকমতো যত্ন করলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর আমরা তো আছি। পুরোটা সময় ফরিদা আমাদের সাথেই ছিল, সবসময় বাবার খোঁজ রেখেছে। দেখি, তুমি সরো তো এখান থেকে, সরো। বাবা, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তুই আমার কাছে থাক, আমার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি খুব মিস করছি মোহিনীকে। বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও কিনা জানি না। জেনেই বা কি হবে? আমি আর ওই রুমে গিয়ে থাকতে পারবো না এটা নিশ্চিত। ওটা মোহিনীর জায়গা বলেই নিজের অজান্তে মেনে নিয়েছি, অথচ কিছুদিন আগেও মেনে নিতে পারতাম না। সময় সব পারে। এই যে মোহিনীকে মিস করছি, এটাও হয়তো সময় ভুলিয়ে দিবে, কিন্তু সময় কি সত্যি মন থেকে সব মুছে দিতে পারে? মারে, আমার তো সময় ফুরিয়ে গেছে রে মা। তুমি এরকম করে কেন বলো? তুমি খুব জলদি সুস্থ হয়ে যাবে। আমি জানি রে মা আমার শরীরের কি অবস্থা, কিন্তু
এখন চিন্তা তোকে নিয়েই শুধু। আমাকে নিয়ে চিন্তা করো না তো বাবা, আমি ঠিক আছি, আমি তো তোমার পাশেই আছি। না রে মা, যাওয়ার আগে তোকে বিয়েটা দিয়ে যেতে পারলেই মনে শান্তি পাবো। বাবা, আমি তো আসলে এখন তুই তোর বাবার শেষ আবদারটা রক্ষা করবি না? আমাকে একটু সময় দাও বাবা। তিনি করিস না মা, মরে গেলে কি জবাব দিবি? বাবা, তুমি কেন এভাবে বলো বলো তো? তুমি এভাবে কথা বলে তো আমার কষ্ট হয়। এভাবে বলো না প্লিজ। সব হবে। তুমি এখন চিন্তা কম করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সুস্থ হও না বাবা। আমার ইচ্ছা ছিল আমি যদি বিয়ে করি পড়াশোনা শেষ করে করব। কিন্তু বাবার যে শরীরটা ভালো না, আর বাবা চান বাবা সুস্থ থাকতে থাকতে যাতে আমার বিয়েটা হয়েছে। বাবা মা অসুস্থ হলে না এরকম স্টেজে তাদেরকে নাও বলা যায় না। এটাও ঠিক, যুক্তিযুক্ত। আমি কখনো প্রেম প্রেম করি নাই, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে কারোর জন্য আমার একটু অনুভূতি তৈরি হচ্ছে। অনুভূতিটাই আসল, এটাই সত্য, আর কোনো কিছুই কোনো কিছু না। আপনার কি আমার কারোর জন্য কোনো? আমার অনুভূতি আমার মাঝেই থাকুক, নাই বলি। আপনি কি একদমই বিয়ে করবেন না? বলেছিলাম তো, করতেও পারি যদি আমার মনের মতো কাউকে পাই, সে আমাকে বুঝবে, তাহলে করতেও পারি। পাননি না? পেয়েছি মনে মনে। প্রকাশ করতে চাচ্ছেন না? প্রকাশ করে আর কি ফায়দা, আপনার তো বিয়েই হয়ে যাচ্ছে। বাসায় বলবো আপনার কথা? মানে সত্যি? না হলে কেন আমি আপনাকে এখানে ডাকবো? আমি তো ভাবলাম আপনার ভীষণ বড়লোক লোকের সাথে বিয়ে হচ্ছে এটা জানাতে আসছেন। এ কথা তো বাসায় গিয়েও বলতে পারতেন। স্যার আপুর সামনে বলতে লজ্জা লাগতো না? ও তাও ঠিক, কিন্তু আপু অনেক খুশি হবে। তার চেয়ে বেশি খুশি হবে বাবা, চাকরিজীবী বউ। আচ্ছা শোনো না, তাহলে তুমি মানে আপনি তুমিতেই আরাম। তাহলে তুমি তোমার বাসায় আমার কথা বলো না, আমি বাবাকে তোমার কথা বলি। আমার বাসায় কি বলবো, তাও তো রাজি হয়ে বসে আছে, আমি জানি। হঠাৎ দেখা তোমার সাথে আমার, ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলো তোমার সাথে
শুরু ও বাবা, হ্যাঁ ভাইয়া, ভাবি, আমি বিয়ের জন্য রাজি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আমি খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। বোন, কি যে ভালো লাগতেছে ভাষায় বোঝাইতে পারবো না। আগে বোনকে সরি বল, ওকে তো কম কষ্ট দাও। মনে কিছু নিস না, আসলে ব্যবসার অবস্থাও ভালো না, মন মানসিকতা খারাপ ছিল, আমি একটু বেশি করে ফেলছি। না, ইটস ওকে। আফজাল, আব্বা। ওই তাড়াতাড়ি একটা ডেট ঠিক করে ফেল। জি আব্বা। হ্যাঁ, ভালোই হয় তাহলে। আমি অলরেডি ওদের সাথে কথা বলে রেখেছি। ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে কবে আসবে না আসবে এটাও তো ওদেরকে জানাতে হবে। কারা আসবে রে মা? কারা? রোহান ভাইয়া, তুমি তো রোহানকে দেখেছো, তোমার সাথে তো দেখা হয়েছে। মানে ওই রাস্তার ছেলেটা, ওকে তুই বিয়ে করবি? বাবা আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি বিয়ে করলে তো ওকেই বিয়ে করবো। মোহিনী, আমার মনে হয় তুমি বাবার কথা ঠিক বুঝতে পারোনি। বাবা তোকে বিয়ে করতে বলছে, কিন্তু ওই রাস্তার ছেলেটাকে না, ফরিদকে বিয়ে করতে বলছে। এই আসো বাবা, ওর একটু বুঝাও, ভালো করে বুঝাও ওরে। বাবা, এটা কি কি বলছো তুমি? কিছু বলছো না কেন? আমি বুঝতে পারছি না। তুমি আমাকে বিয়ে করার কথা বলেছো, এখানে ফরিদ কোথা থেকে আসলো? মা, ছেলেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে, তার আরেকটা বিয়ে হয়েছে, কিন্তু ডিভোর্সে তার কোনো দোষ ছিল না। বাবা, তুমি এই লোকের সাফাই না আমার সামনে আর গায়ো না। দেখলে মা, সে আমাদের অনেক উপকার করেছে। এই আমার অসুস্থতার সময় হাসপাতালের সব বিলগুলি সে পরিশোধ করেছে। শুধু তাই না, তোর ভাইয়া ওর কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে ব্যবসায় লস করেছে। সে তো কোনোদিন টাকা চায়নি। বোঝার চেষ্টা কর রে মা। মানে আমি বুঝতে পারছি না, আমি কি বোঝার চেষ্টা করবো বাবা? তুমি বলতে চাইছো এই 50 লাখ টাকার জন্য তুমি তোমার মেয়েকে বিক্রি করে দিচ্ছ? আরে, ও যদি তোকে বিয়ে করে তাহলে তোর ভাইয়াকে বোর্ড ডাইরেক্টর বানাবে আর তোকে ওই কোম্পানির চেয়ারম্যান বানাবে। তখন তুই রাজরানী হয়ে থাকতে পারবি রে মা। বাবা, আমার কোনো কিছুর কোনো লোভ নেই। আমি রাজরানীর মতো থাকতে চাই না, আমি আমার পছন্দের মানুষের সাথে থাকতে চাই। না 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 রে মা, না না মা। বাবা, তুমি উঠছো কেন? মানে তোরা যদি ভালো থাকিস আমি মরেও শান্তি পাবো। আমার সেই সাবধানটা তোরা রক্ষা করিস। তুই তোর ভাই ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো রে মা। আমার কথাটা রক্ষা করবা, আমার কথাটা তোরা রক্ষা কর। এরকম ভেঙে পড়ো না। আমার কথাটা মান মা, আমার কথাটা মান। আমার তোর জন্য, তোর ভালোর জন্যই আমি বলছি মা, তুই আমার কথাটা রক্ষা কর। বাবা, তুমি শান্ত হও। হ্যালো, তুমি কি কালকে একটু আমার লাগেজটা নিয়ে বের হতে পারবে? বাসায় আসো, তারপর একসাথে বের হই। না না, এখন না, আসি পরে। আর আপু তোমার সাথে কথা বলতে চাচ্ছিল। না না, এখন না, আমি বাবার পাশে, বুঝছো, এখন কথা না বলি। লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ওকে, বাই। আচ্ছা, রাখি। সাহিত্যিক শেষ পর্যন্ত একজন দেশ প্রসিদ্ধ সাহিত্যিকের সঙ্গেই তার বিবাহ হইবে নাকি? এই বিস্ময় বিবাহের আগে কতদিন অমলাকে অভিভূত করিয়া রাখিয়াছিল ঠিক করিয়া বলা সহজ নহে। মোটামুটি 3 মাস, কারণ
স্বনামধন্য সাহিত্যিক সূর্যকান্তের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়ার মাস তিনেক পরেই শুভ বিবাহ সম্পন্ন হইয়াছিল। পাঠ করছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ গল্প সংকলনের সাহিত্যিকের বউ গল্পটির অংশবিশেষ। যদিও এটা তৃতীয় গল্প, তুমি প্রথমেই এই গল্পটা পড়বা, কারণ তুমি একজন উক্তি লেখকের বউ হতে যাচ্ছ। আর শোনো, আপু কিন্তু খুব মন খারাপ করলো, বারবার বলছো যে কেন লাগেজ দিয়ে আসতে হবে, বাসে আসতে কি হতো, বাসে আসতো দেখাও হতো। তুমি আপুকে সব বলে দিয়েছো? কি বলো, বলবো না? আপু তো মহা খুশি, আপুর সাথেও কথা বলে রেখেছে, আর বলছিল যে আমরা কবে যাব তোমাদের বাসায়। আসলে কোনো সমস্যা বলো। আমি তোমাকে আসলে সামনাসামনি ফেসই করতে চাচ্ছিলাম না, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে এটা সামনাসামনি না বললে আর কোনো উপায় ছিল না। ও ভাইয়া বাবার এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে ভাইয়া ওই লোক ছাড়া কারোর কথা ভাবতেই পারছে না। আমাকে বিয়ে ওই লোকের সাথেই দিবে। তুমি কি সিদ্ধান্ত নিলে? আমার সিদ্ধান্ত, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের মতো করে বাঁচতে পারে না। আমিও সেই ব্যর্থতার একজন। ভালো থাকো। আমি মনে হয় তোমার ফ্যামিলির কাছে ছোট করলাম, পারলে আমাকে মাফ করে দিও। এখানে তোমার কোনো দোষ নেই মোহিনী, তুমি যদি এইভাবে আমাকে বলো আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। আমি আসি তাহলে, তুমি ভালো থেকো। আরে না না, তুমি কেন সরি বলছো? রোহান আমাকে কিছুই বলেনি, আর বাবার সাথে তোর কথাই হয় না, বাবাকে আর কি বলবে। শোনো, তুমি পাগলের কথা বিশ্বাস করে একদমই গিল্টি ফিল করো না, ওকে? মানে আমি যা বলেছি রোহান কিছুই বলেনি? আরে বাবা কিছুই বলেনি আমাকে, তুমি তো ওকে দেখছোই, একটু কল্পনা প্রবণ, কল্পনায় কল্পনায় বাস করে, আর কেমন পাগল টাইপের একটু। দেখবা কবে এসে বলবে তোমাকে বাবা মানছে না, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। এক গ্যাঞ্জাম শেষ না করতে আরেক গ্যাঞ্জাম বাঁধিয়ে বসবে। ঠিক আছে, আমি রাখছি তাহলে। ঠিক আছে, তুমিও ভালো থেকো। এক্সকিউজ মি, জি আমাকে একটা কফি দিবেন। ক্যাপুচিনো রেগুলার। থ্যাংক ইউ।
গোলাকার পৃথিবী, আমাদের দেখা হয়ে গেল। কেমন আছেন? আমার যতদূর মনে পড়ে আমরা আমাদের তুমি করে বলতাম, ভুলে গেছো? ভুলিনি। এখানেই থাকা হয়? না, চিটাগং থাকি, মিটিং এর জন্য আসা। বাবার ব্যবসাটা দেখছি। আঙ্কেল কেমন আছেন? বয়স হলে যেমন থাকেন, প্রায় অসুস্থ হয়ে পড়েন, বাট এখন বেটার, ভালো। আঙ্কেল কেমন আছে? মাই বাবা passed away. সরি। আচ্ছা, আপু কেমন আছেন? সেও চিটাগং, দুলাভাইয়ের পোস্টিং ওখানে। লেখালেখি করা হয়? এখন হচ্ছে না। কেন? আপনার বেটার হাফ কি মানা করেছে? তোমার সংসার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। জানেন, আমাদের একটা স্কুল আছে এখন, খুব শখ করে দুটো স্কুল দিয়েছি। স্কুলে অনেকগুলো বাচ্চা পড়ে। এই বাচ্চাগুলোকে নিয়ে আমার সংসার। তোমার ভাইয়া ভালো আছে, কিন্তু আমি ভাইয়ের সাথে থাকি না, একাই থাকা হয়। একা? ওই ভীষণ বড়লোক লোকটা? ভীষণ বড় লোকের সাথে বিয়ে হওয়ার দুদিন আগে বাবা মারা যান। তারপর ভাইয়ের সাথে জোর করলেও আমি বিয়েটা আর করি না। আমাকে জানাতে পারতে। কি জানাতাম আপনাকে? যে আমার বাবা মারা গেছে, চলুন আমরা বিয়ে করে ফেলি। আমরা সময় নিতাম। পালিয়ে বিয়ে করার জন্য? মানে বুঝলাম না। আপনার সাথে লাস্ট দেখা হওয়ার পর আমি আপুকে ফোন করি। আমার মনে হয়েছিল যে আপুকে ফোন করে আমার সরি বলা উচিত। আরে না না, তুমি কেন সরি বলছো? রোহান আমাকে কিছুই বলেনি, আর বাবার সাথে তোর কথাই হয় না, বাবাকে আর কি বলবে। শোনো, তুমি পাগলের কথা বিশ্বাস করে একদমই গিল্টি ফিল করো না, ওকে? মানে আমি যা বলেছি রোহান কিছুই বলেনি? আরে বাবা কিছুই বলেনি আমাকে। দেখবা কবে এসে বলবে তোমাকে বাবা মানছে না, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। এক গ্যাঞ্জাম শেষ না করতে আরেক গ্যাঞ্জাম বাঁধিয়ে বসবে। ঠিক আছে, আমি রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। হাসছেন কেন? আমি তো তখন আপুর পাশেই ছিলাম। আসলে আপু চাচ্ছিল না যে তুমি কোনোভাবেই গিল্টি ফিল করো। শি লাভস ইউ। এসব কিছু ভেবেই আমি আসলে আর ফোনটা করিনি। তারপর কিছুদিন পর আমি মাস্টার্স করতে বাইরে চলে যাই। 1 বছর হয়েছে যে আমি দেশে আছি। এখন স্কুল? আচ্ছা, আমার কথা বাদ দিন, অনেক হলো তো আমার কথা। আপনার কথা বলুন। আপনার স্ত্রী আপনাকে বোঝে? বিয়ে করিনি, বাসা থেকে চাপ দিচ্ছে অবশ্য, পাত্রীও দেখছি, কিন্তু
আমার মন মতো এখনো পাননি, তাই তো? 30 মিনিট আগে হলে বলতাম পাইনি, এখন বলতে পারছি না। তুমি এখনো আগের মতো কি সুন্দর করে কথা বলো। শোনো, লেখালেখিটাতে আবার মনোযোগ দাও। কেউ যদি আমার কিছু কাজ, কিছু ব্যস্ততা তার করে নেয়, তাহলে শুরু করতে পারবো। হঠাৎ দেখা তোমার সাথে আমার যেন সূচনা নতুন কোনো কবিতার। ধীরে ধীরে হলো মন উড়ো উড়ো, ইচ্ছেগুলোর তোমার সাথে শুরু।